প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রেয়ামিল থেকে। আর যে অঙ্কটি আমি করাবো সেটি দিনাজপুর বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। 31 ডিসেম্বর 2023 তারিখে আরিফের বই থেকে একটি অশুদ্ধ রেয়ামিল এবং অন্যান্য উপাত্ত পাওয়া যায় যা নিম্নরূপ। এরপর দেখেন আরিফের একটি রেয়ামিল দেওয়া আছে যেটা অশুদ্ধ, তার মানে ভুল। এখানে দেখেন করণীয় কতে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমরা কি বুঝি? সাধারণত যে পরিমাণ পণ্য বিক্রি করা হয়েছে তার ব্যয়ই হলো বিক্রিত পণ্যের ব্যয়। আর এটা নির্ণয় করতে হবে আমাদের যাবতীয় প্রত্যক্ষ খরচ অর্থাৎ ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচের সমষ্টি থেকে আমরা সমাপনী উৎপন্ন যেটা আমাদের এখনো অবিকৃত আছে সেটা বাদ দিলে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তার মানে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচের সমষ্টি থেকে আমরা সমাপনী উৎপন্ন বাদ দিলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে দেখেন আমাদের এখানে প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য বলতে গত বছর যেটা আমাদের অবিকৃত অবস্থায় ছিল তার মানে সেটা এই বছরে আমরা বিক্রি করব, এটাই আমার শুরুতে লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য। তো এই প্রারম্ভিক মজুত পণ্য আমাদের আছে হলো 10,000 টাকা, আমরা 10,000 টাকা আগে লিখলাম। এরপরে দেখেন কুরাই আছে আমাদের, কুরাই লিখতে হবে। কুরাই আছে আমাদের 35,000 টাকা, আমরা কুরাই লিখলাম। এরপর দেখেন আমাদের আছে হলো মজুরি একটি প্রত্যক্ষ খরচ, তার মানে ক্রয় সংক্রান্ত খরচ। তো মজুরি আছে আমাদের এখানে 13,000, আমরা মজুরি লিখলাম 13,000 টাকা। এরপরে দেখেন মজুরির পরে আছে আমাদের আমদানি শুল্ক, তার মানে পণ্য ক্রয় করে আনার সময় আমদানি করার পর যে শুল্ক পরিশোধ করা হয় সেটাই হলো আমদানি শুল্ক। তো এই আমদানি শুল্ক আমাদের 5,000 টাকা, তাহলে আমরা আমদানি শুল্ক লিখলাম 5,000 টাকা। এই হলো আমাদের মোট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ, যোগ করলে পাবো আমরা 63,000 টাকা, যার থেকে আমরা সমাপনী উৎপন্ন অর্থাৎ যেটা আমাদের এখনো বিক্রি করতে পারিনি তার মানে অবিকৃত অবস্থায় রয়েছে সেটা বাদ দিলেই আমরা কতটুকু বিক্রি করা হয়েছে তার ব্যয়টা পেয়ে যাব। তাহলে আমরা এখানে সমাপনী মজুত পণ্য বাদ দিব, সমাপনী মজুত পণ্য। তো এই সমাপনী মজুত পণ্য আমাদের 14,000 টাকা, যেটা বাদ দিলে আমরা পাচ্ছি হলো 49,000। এটাই হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। এবার খতে দেখেন বলা হয়েছে সঠিক রেয়ামিল তৈরি করো, তার মানে যে রেয়ামিলটি দেওয়া আছে এটি ভুল, আমাদের সঠিকভাবে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা রেয়ামিলের নিয়ম জেনে আসি। আমরা জানি সাধারণত যে সমস্ত হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয় সেগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর ডেবিট উদ্বৃত্ত রেয়ামিলের ডেবিট দিকে বসে। আর সম্পদ, খরচ আর উত্তোলন এই তিনটা হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর এই তিনটা হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই এই তিনটা হিসাব সম্পদ, খরচ আর উত্তোলন রেয়ামিলের ডেবিট দিকে বসাতে হবে। আর যে সমস্ত হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেগুলো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর ক্রেডিট উদ্বৃত্ত রেয়ামিলের ক্রেডিট দিকে বসে। আর আয়, দায় আর মূলধন এই তিনটা হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর এই তিনটা হিসাব ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই এই আয়, দায় আর মূলধন আমরা রেয়ামিলের ক্রেডিট দিকে বসাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো রেয়ামিলের জন্য আমাদের একটি ছক আঁকতে হবে। দেখেন আরিফের রেয়ামিল 31 ডিসেম্বর 2023 সালের ক্রমিক নাম্বার, এরপর হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তার মানে যে সমস্ত আইটেম ডেবিট সেগুলো ডেবিট দিকে টাকা লিখতে হবে, আর যে সমস্ত আইটেম ক্রেডিট সেগুলো ক্রেডিট দিকে টাকা লিখতে হবে। তো প্রথমে দেখেন আমাদের 1 নম্বর সিরিয়ালে আছে মূলধন, তাহলে আমরা এখানে মূলধন লিখব। যেহেতু মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, সেই কারণে এই মূলধন আমরা ক্রেডিট দিকে বসাবো 30,000 টাকা। এরপরে আছে দেখেন সমাপনী মজুত পণ্য। আমরা জানি সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, তাই আমরা সমাপনী মজুত পণ্য বসাবো না। 2 নম্বরে আছে আমাদের ঋণ। তো ঋণ একটি দায় হিসাব, আর দায় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই দায় রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে, তার মানে 15,000 টাকা আমরা ক্রেডিট দিকে বসাবো। এরপর দেখেন 3 নম্বর সিরিয়ালে আমাদের আসবে হলো বিক্রয়। বিক্রয় একটি আয় হিসাব, আর আমরা জানি আয় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, সেই কারণে বিক্রয় আমাদের ক্রেডিট দিকে বসাতে হবে 60,000 টাকা। এবার 4 নম্বরে দেখেন বই পরিবহন। বই পরিবহন একটি খরচ, আর আমরা জানি খরচ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, সেজন্য বই পরিবহন আমাদের রেয়ামিলের ডেবিট দিকে বসবে 2,600 টাকা। এরপরে দেখেন 5 নম্বর পদে হিসাব। পদে একটি দায় হিসাব, এই কারণে এটি একটি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর পদে সেই কারণেই আমাদের ক্রেডিট দিকে লিখতে হবে
তার মানে পদে হিসাব ৬,০০০ টাকা ক্রেডিট দিকে। এরপরে দেখেন ৬ নাম্বার সিরিয়ালে আমাদের আছে হলো শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি, এই শিক্ষানবিশ সালামি একটি আয়, আর এটা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সে কারণে এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর এটা রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে ৩,৬০০ টাকা। এরপর দেখেন ৭ প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব একটি সম্পদ, আর সম্পদ মানেই ডেবিট উদ্বৃত্ত, তাহলে এটা রেয়ামিলের ডেবিট দিকে যাবে ২৯,০০০ টাকা। এরপর আছে আসবাবপত্র। আসবাবপত্র অবশ্যই সম্পদ, এটাও ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, সেই জন্য এটা ডেবিট দিকে যাবে, তার মানে আসবাবপত্র আমাদের এখানে ২৮,০০০ টাকা আমরা ডেবিট দিকে লিখলাম। এরপরে আছে ৯ বেতন, মানে বকেয়া বেতন। আমরা জানি যাবতীয় বকেয়া খরচ হলো দায়, তার মানে বকেয়া বেতনটাও এটা দায়, এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই এটা ক্রেডিট দিকে যাবে ৪,০০০ টাকা। এরপরে দেখেন ১০ মজুরি। মজুরি অবশ্যই খরচ, এটা রেয়ামিলের ডেবিট দিকে বসবে ১৩,০০০ টাকা। এরপরে আছে হলো ১১ আমদানি শুল্ক। তো আমদানি শুল্ক এটা অবশ্যই খরচ, এটাও আমাদের রেয়ামিলের ডেবিট দিকে বসবে, যেহেতু খরচ ৫,০০০ টাকা। এরপরে আছে কুরাই। কুরাই অবশ্যই খরচ, কুরাইও রেয়ামিলের ডেবিট দিকে বসবে, কুরাই আছে আমাদের ৩৫,০০০ টাকা। এরপর ১৩ প্রারম্ভিক মজুত পণ্য, এটা অবশ্যই খরচ, প্রারম্ভিক মজুত পণ্য। তো এই প্রারম্ভিক মজুত পণ্য আমাদের ১০,০০০ টাকা। এই ছিল আমাদের রেয়ামিলের মোট হিসাব, যেটা যোগ করব আমরা। এরপরে আমাদের পরের কাজ হবে আমাদের যোগ করা। তো দেখেন আমরা ডেবিট দিকে যোগ করব আগে। ডেবিট দিকে যোগ করলে আমাদের যে কোনো একদিকে যোগ করলে হবে ১,২২,৬০০ হয়, কিন্তু দেখেন ক্রেডিট দিকে যোগ করলে আমাদের কম হয় ৪,০০০ টাকা, তার মানে ১,১৮,৬০০ হয়। তো মনে রাখবেন রেয়ামিলের দুই সাইডে আমাদের মিল হতে হবে, যদি কোনো এক সাইডে মিল না হয় তাহলে সেই পরিমাণ টাকা আমাদের অনিশ্চিত হিসাব বলে লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখেন ক্রেডিট দিকে যে আমার ৪,০০০ টাকা শর্ট পড়ছে, তার মানে ডেবিট দিকে ছিল আমাদের ১,২২,৬০০, আমরা ক্রেডিট দিকে নিয়ে আসলাম। এই ১,২২,৬০০ টাকা পূর্ণ হতে আমার ক্রেডিট দিকে ৪,০০০ টাকা কম আছে, যেটাকে আমরা এখানে অনিশ্চিত হিসাব বলে লিখব। অনিশ্চিত হিসাব, তার মানে হয়তো হিসাবে কোনো জায়গায় ভুল আছে, সেই কারণে এই অনিশ্চিত হিসাব আসে। তো এখানে আমাদের আরেকটু খেয়াল রাখতে হবে, যদি রেয়ামিলের মধ্যে মূলধন না থাকে আর যদি ক্রেডিট দিকে শর্ট পড়ে, তাহলে আমরা সেই ক্ষেত্রে ওই পরিমাণ টাকা আমরা মূলধন বলে লিখতাম, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এটাই ছিল আমাদের রেয়ামিল। এবার গতে দেখেন বলা হয়েছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে জেনে আসি চলতি সম্পদ কাকে বলে। যে সমস্ত সম্পদ খুব দ্রুতই নিঃশেষ হয়ে যাবে সে সমস্ত সম্পদকে চলতি সম্পদ বলা হয়, অর্থাৎ ১ বছরের মধ্যে যেটা পরিশোধ হয়ে যাবে অথবা নিঃশেষ হয়ে যাবে সেটা। আর চলতি দায় হলো যে সমস্ত দায় ১ বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে সে সমস্ত দায়কেই চলতি দায় বলা হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এখানে আমাদের চলতি সম্পদ আছে, দেখেন চলতি সম্পদ। চলতি সম্পদ আমাদের এখানে দুইটা আইটেম আছে, প্রাপ্য হিসাব আর সমাপনী মজুদ পণ্য। তো এখানে দেখেন প্রথমে সমাপনী মজুদ। সমাপনী মজুদ পণ্য আমাদের ১৪,০০০ টাকা, আমরা এখানে ১৪,০০০ টাকা লিখলাম। এরপরে আছে আমাদের প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমাদের আছে হলো ২৯,০০০। এই দুইটা আইটেম মিলে আমাদের চলতি সম্পদ ৪৩,০০০ টাকা। এরপর দেখেন আমাদের চলতি দায়। চলতি দায়ের মধ্যে আমাদের আছে হলো যাবতীয় খরচ বকেয়ায় চলতি দায়, তার মানে এখানে বকেয়া বেতন আছে। বকেয়া বেতন আমাদের এখানে ৪,০০০ টাকা। আর এরপরে আছে আমাদের পদেই হিসাব, তার মানে এই দুইটা আইটেমই শুধু আমাদের চলতি দায়, পদেই হিসাব। তো পদেই হিসাবে আমাদের আছে কত টাকা? ৬,০০০ টাকা। আর এই দুইটা টাকা যোগ করলে আমাদের এখানে আসে কত? ১০,০০০ টাকা। আমরা ক্লোজ করে দেব। এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর।
তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।